বাবা একদিন বোঝা বলে এই বনের মাঝখানে ফেলে দিয়ে গিয়ে। রাজ্যের দুই রাজকুমার। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাদের শোন সোনা আর রূপা, তোদের মা মরে যাওয়ার পর থেকে বেশ কয়েকদিন আমি কাজে যেতে পারিনি। আমাকে এবার কাজে যেতে হবে, তোরা নিজেদেরকে লক্ষ্য রাখবি কেমন? ও বাবা, তুমি কাজে চলে গেলে আমরা একা একা এখানে কি করে থাকবো? তুমি আমাদেরকে একটা নতুন মা এনে দাও না বাবা, আমি তার সঙ্গেই থাকবো। হ্যাঁ বাবা, দিদি ঠিক বলেছে, তুমি আমাদেরকে একটা নতুন মা এনে দাও না, আমরা ওই নতুন মার সঙ্গে থাকবো। দাও না বাবা, তাহলে আর আমাদের মায়ের কথা আমাদের মনে পড়বে না। আচ্ছা, তোরা যখন এত করে বলছিস আমাকে বিয়ে করতে, আমি বিয়ে করে নতুন মা এনে দিচ্ছি, কিন্তু নিজের মা ছাড়া কিন্তু অন্য কোনো মা নিজের হয় না রে সোনা। তুমি নতুন মা এনে তো দাও। সোনারূপার বাবা সোনারূপার জন্য নতুন মা আনতে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করেই রূপার বাবা একটা নতুন মেয়েকে বিয়ে করে আনলো তাদের বাড়িতে। নে সোনা রূপা, তোরা এবার খুশি তো? তোরা চেয়েছিলি তোদের জন্য আমি যেন নতুন মা আনি, তাই এইবার তোদের নতুন মা এনেছি। তোরা খুশি তো? এবার বল। সত্যি বলছি বাবা, খুব খুশি হয়েছি। মা আমাদের খুব ভালোবাসবে, যত্ন করবে, আমাদের খাওয়াবে, ঘুম পাড়াবে। আমরা সত্যি বাবা খুব খুশি হয়েছি। মা মারা যাওয়ার পর থেকে তো দুটো পেট ভরে ভালো করে খেতেও পারিনি। এবার যদি মা আমাদের ভালো করে গালে তুলে খাইয়ে দেয়, তাই তো মা বলো? হ্যাঁ আমার সোনা মেয়েরা, তোমরা ঠিক বলেছো। এই দেখো, তুমি নিশ্চিন্তে কাজে যাও। তোমার এই দুই মেয়ে এখন আমার কাছেই থাকবে, ওদের নিজের মায়ের মতো করে আমি মানুষ করে রাখবো। বর্ণালীর মুখে এরকম কথা শুনে নিশ্চিন্তে সতীনাথ ওরফে রূপা সোনার বাবা কাজে চলে যায়। এই সোনা, এই রূপা, কোথায় মরতে গিয়েছিস রে? এইদিকে আয় তো, সকাল থেকে দুটোর পাত্তা নেই। আয় এখানে আয়, শিগগিরই। কি হয়েছে? আমরা একটু পড়তে বসেছিলাম, আর দুদিন পরে আমাদের পরীক্ষা, তো সেই জন্য। অত পরীক্ষা টরীক্ষা দিতে হবে না, পড়ে তো সারা পৃথিবী উদ্ধার করে দিচ্ছিস। তোরা পড়তে গেলে সংসারের কাজকর্ম কে করবে শুনি? আয়, আমার একজন পা টিপে দে, আর একজন যা গিয়ে রান্না কর। আজ থেকে তোদের স্কুল টিউশনি সব বন্ধ। ও মা, আমি না হয় গিয়ে রান্না করছি। ছোট না স্কুলে যাক, ও তো ছোট মানুষ, ওর তো এখনো স্কুলে পড়াশোনা করার অনেক সময় বাকি আছে। ও একটু স্কুলে যাক মা। ওসব আমি ন্যাকামো শুনতে চাই না। আমার পা টিপে দেবে কেউ স্কুলে গেলে? ওকে স্কুল যাওয়া হবে না, এক্ষুনি আমার পা টিপবি আয়। আচ্ছা দিদি, তুই গিয়ে রান্না কর, আমি ছোট মার পা টিপে দিচ্ছি। তুমি শুয়ে পড়ো ছোট মা, আমি তোমার পায়ের ধারে বসে তোমার পা টিপে দিচ্ছি। ছোট্ট রূপাটার আর পড়াশুনো করা হলো না। সে তার মায়ের পায়ের ধারে বসে পা টিপতে লাগলো, আর তার নিজের মায়ের কথা ভাবতে লাগলো যে মা থাকলে কি না হতো জানি তার জীবনে। এইভাবে বহুদিন কেটে যায়, আর রূপার বাবা একদিন বাড়ি চলে আসে। বর্ণালী, এই বর্ণালী, এখন তুমি শুয়ে আছো, তোমার শরীর টরীর খারাপ হলো নাকি? শরীর খারাপ হবে না তা কি হবে? এত বড় সংসারের কাজ আমাকে সব করতে হয়। তোমার রাজকন্যা দুটো সারা পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায় আর গায়ে হাওয়া লাগায়, আর আমার বেলা খেটে খেটে মরতে হয়। তুমি কি বলছো? আমার মেয়ে দুটো এত অধঃপতন হয়ে গেছে যে তোমাকে দিয়ে সব কাজ করায় আর ওরা ঘুরে ঘুরে বেড়ায়? সোনারূপা নি, এই ফাঁকে ওদের বাবার কানে এমন বিষ ঢেলবো যে ওদের দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে তাই ছাড়বো। দেখি ওই সতীনের মেয়ে দুটো কেমন ভাবে আমার সংসারে থাকে। শোনো, আমি মন থেকে ঠিক করে নিয়েছি, সোনারূপা আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করছে তার জন্য এই বাড়িতে আমি আর থাকবো না। হয় তোমার মেয়েরা এই বাড়িতে থাকবে, নয়তো এই বাড়িতে আমি থাকবো। এইবার কি করবে তুমি নিজে সিদ্ধান্ত নাও। আচ্ছা আচ্ছা বর্ণালী, তুমি রাগ করো না। তুমি কেন বাড়ির থেকে যাবে? বাড়ির থেকে যেতে হয় সোনারূপা যাবে, ওরা বদমাইশি করেছে, ওরাই যাবে। যাক, অবশেষে আমি তাহলে সফল হয়েছি, আমার নাটকে তাহলে গলে গিয়েছে। যাক গে, আপদ দুটো এবার বিদায় হবে। সোনারূপার বাবা খুব রেগে সোনারূপার জন্য বাইরেই ওয়েট করে। বাবা তুমি চলে এসছো? আমি সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। খুব ভালো হয়েছে তুমি চলে এসছো, এবার খুব মজা হবে। হ্যাঁ, মজা হবে না খারাপ হবে শুনি? আমি চলে গিয়েছি বলে সেই ফাঁকে মাটাকে তো খুব কষ্ট দিয়েছিস, বহুত খাটিয়েছিস। আর না, তোরা রেডি হয়ে নে, তোদেরকে মামার বাড়ি দিয়ে আসবো। সোনা আর রূপা বারবার তাদের বাবাকে বলতে থাকে যে তারা কিচ্ছু করেনি, কিন্তু তাদের বাবা তাদের কোনো কথা শোনে না। তাদেরকে ব্যাগ গুছিয়ে নিতে বলে তাদের দিয়ে আসবে বলে। কারোর কোনো কথা না শুনেই তাদের বাবা সোনা রূপাকে নিয়ে চলে যায় মামার বাড়ি দিয়ে আসার নাম করে কোনো এক জায়গায় রেখে আসতে। দুর্গা দুর্গা, যাকে কতদিনের আসার পর এই আপদগুলো আজকে বিদায় হয়েছে, বাঁচা গেছে।
সোনারূপাকে সঙ্গে নিয়ে সোনারূপার বাবা তার মামার বাড়ির রাস্তার দিকে না গিয়ে গ্রামের সীমানা পার হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। তখনই সোনারূপার মনে সন্দেহ জাগে। ও বাবা, এটা তো মামার বাড়ির রাস্তা না। মামার বাড়ি যেতে গেলে তো শহরের রাস্তা দিয়ে যেতে হয়। তুমি আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? আরে শহরের রাস্তায় অনেক গাড়ি চলে আর জ্যাম হয়, দেরি হয়। এটা জঙ্গলের রাস্তা, শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাব, চল, আর দেরি করে দরকার নেই। সতীনাথ ছোট্ট সোনারূপাকে ভুলভাল বুঝিয়ে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যায়। কিছু সময় পর সতীনাথ সোনারূপাকে নিয়ে একদম জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একটা ঘর দেখতে পায়। এই সোনারূপা, সন্ধ্যা হয়ে গেছে তো, আজকে আর মামার বাড়ি যেতে পারবো না। জঙ্গলের ভিতরে অনেক জন্তু জানোয়ার থাকে তো, ওই ঘরের মধ্যে চল, ওই ঘরটার মধ্যে গিয়ে আজকে রাতটা থাকি, কাল সকালে উঠে আবার মামার বাড়ির রাস্তায় রওনা দেবো। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে, চলো আজকে রাতটা থাকি ওখানে। সোনারূপাকে নিয়ে সতীনাথ আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করে। সোনা, রূপা, বলছি আমরা তো সাথে করে কোনো খাবার আনিনি, রাত্রি তো খাবার খেতে হবে। তোরা এই ঘরের মধ্যে থাক, বাইরে বার হবি না। আমি একটুখানি পরেই তোদের জন্য খাবার জোগাড় করে নিয়ে আনছি। ও বাবা, তুমি খাবার খুঁজতে যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আমাদের না তো এই বনের মধ্যে খুব ভয় লাগবে বাবা। সতীনাথ সোনারূপাকে ঘরের মধ্যে ভুল বুঝিয়ে রেখে আসে যে খাবারের সন্ধানে যাচ্ছে, কিন্তু সে ঘর থেকে বেরিয়েই সোজা চলে যায় তার বাড়িতে, ওই বনের মধ্যে মেয়ে দুটোকে একা ফেলে রেখে। এই দিদি, বাবা তো গিয়েছে অনেক সময় হয়ে গেল, এখনো আসছে না কেন রে বাবা? বাবা কি হারিয়ে গেল না কি হলো? আরে হারাবে কেন, বাবা হয়তো দূরের দিকে খাবারের সন্ধানে গিয়েছে। খাবার খুঁজে নিয়ে আনতে তো দেরি হবে। তুই চিন্তা করিস না বোন, আমি বাইরের দিকে গিয়ে দেখছি, বাবাকে পেলে তাড়াতাড়ি ডেকে নিয়ে চলে আসছি। তুই কোথাও যাবি না, এখানে চুপ করে বসে থাক। রূপাকে তো ঘরের মধ্যে বসিয়ে দিয়ে আসলাম, কিন্তু বাবাকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। বাবা কি তাহলে এখানে নেই নাকি? কিরে দিদি, তুই যে বললি বাবাকে সঙ্গে করে নিয়ে আসবি, তা বাবা কই? তুই একা ফিরে এলি যে? এই বোন, বাবাকে তো দেখতে পেলাম না রে আশেপাশে। বাবা মনে হয় আমাদের রেখে চলে গেছে। কি হবে বলতো বোন, আমার খুব চিন্তা হচ্ছে। দিদি, বাবা রেখে চলে গেছে, এই বনের মধ্যে কি করে থাকবো বলতো দিদি আমরা? জঙ্গলের এই ছোট্ট কুড়ে ঘরে বেশ কয়েক বছর কেটে যায়, আর দুই বোনও বড় হয়ে যায়। এরকম একটি সকালবেলা হ্যাঁ রে রূপা, এবার তো ওঠ, আর কত ঘুমাবি? ওদিকে আবার রান্না করতে হবে, তুই আবার ফুল পাড়তে যাবি। হ্যাঁ রে দিদি, উঠছি রে উঠছি, আমি তো ফুল পেড়ে এক্ষুনি চলে আসবো। তুই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেল, তুই আবার ওদিকে ফুলটা বিক্রি করতে যাবি। হ্যাঁ রে বোন, ফুল তো বিক্রি করতেই হবে, ফুল বিক্রি করেই তো দুই বোনের এই সংসারটা চলছে আমাদের। তুই তাড়াতাড়ি ওঠ দেখি, এবার যা ফুলটা পেড়ে নিয়ে আয়। রূপা একটা ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় গাঁদা ফুলের জঙ্গলের দিকে গাঁদা ফুল পাড়তে। সে খানিকক্ষণ পরেই সেই জঙ্গলে গিয়ে পৌঁছায় এবং একটা বড় লাঠি নিয়ে ফুল পাড়তে শুরু করে। খানিক সময় ফুল পাড়ার পর তার ঝুড়িটা যখন ভর্তি হয়ে যায়, তখন সেই ভর্তি ঝুড়িটা নিয়ে সে বাড়ির দিকে চলে আসে। বাড়ি এসেই সোজা আগে সে যায় রান্নাঘরে তার দিদির কাছে। এই দিদি, দেখেছিস তো রান্না হওয়ার আগেই কেমন আমি ফুল পেড়ে নিয়ে চলে এসেছি। এই নে ধর, এবার যা বাজারে গিয়ে বিক্রি করে আয়। আমি তারে এক ঘুম মেরে নিই। ফুল পাড়তে যা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ফুল বয়ে আনতে। দে দেখিনি, আমার দুটো ভাত দে তো। হ্যাঁ রে, আমার রান্না হয়ে গেছে, তুই বসে ভাত খা। আজকে আর দেরি করব না, আজকে তাড়াতাড়ি যেতে হবে। দেরি করলে না মানুষ অন্য জায়গার থেকে ফুল নিয়ে নেয়। আজকে সকাল সকাল যাব, যেন সব ফুলটা বিক্রি হয়ে যায়। ওদিকে সোনারূপার ওই বাবা মাও বুড়ো হয়ে যায়, এবং বুড়ো হয়ে যাওয়ার ফলে তারা আগের মতো আর কাজ কাম করতে পারে না। এই দেখো, আজকে তো আমি রান্না করতে পারিনি, বয়স হয়ে যাচ্ছে, আগের মতো আর কাজ কাম করতে পারি না। তুমি চলো না, আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে। আমারও তো বয়স হচ্ছে নাকি, মেয়ে দুটোকে বাড়ির থেকে বার করে দেওয়ার সময় মনে ছিল না, তারা থাকলে তো এখন হাতের দশা হতো। এই বয়সে কি আমরা আর কাজ কাম করতে পারি? তোমার কথা শুনে যে কি ভুল করেছি, আর যদি আমার মেয়ে দুটো থাকতো তাহলে আমার দিন অন্য হতো। এ ফুল আছে, ফুল ভালো ভালো টাটকা তাজা ফ্রেশ ফুল, কে নেবে? এসো নিয়ে যাও, একদম কম দামে। এসো, ফুল আছে ফুল।
সোনা যখন হেঁকে হেঁকে ফুল বিক্রি করছিল তখনই সেখানে রাজার দুই ছেলে এসে দাঁড়ায় এবং সোনাকে দেখে তাদের খুব পছন্দ হয়ে যায়। আরে দাদা দেখো মেয়েটা কত সুন্দর। তুমি তো বিয়ের জন্য এরকমই একটা মেয়ে খুঁজছিলে, সহজ সরল সাদামাটা। দেখো তো দাদা তোমার এই মেয়েটাকে পছন্দ হয় কিনা। সত্যি তো ভাই, তুই ঠিক বলেছিস। আমার তো এরকমই একটা মেয়ে পছন্দ। দেখ তো কত সহজ সরল, কিন্তু ওর মধ্যে লুকিয়ে আছে কত সুন্দর একটা সৌন্দর্য। সত্যি এই মেয়েটার আমার পছন্দ। দাঁড়া, ওর বাবা মার সঙ্গে গিয়ে কথা বলি। আজকে সকাল সকাল সব ফুল বিক্রি হয়ে গিয়েছে। যাই, অনেক টাকা লাভ হয়েছে। বাড়ি যাই, বোন একটা জামা কিনবে বলছিল, ওকে নিয়ে আবার জামা কিনতে আসবো বাজারে। সোনা যেই বাড়ির দিকে যাওয়া শুরু করলো অমনি রাজপুত্র দুটো সোনার পিছন পিছন যেতে লাগলো। তারা তো জানে না সোনার বাড়ি কোথায়, তাই সোনার পিছন পিছন গিয়েই তারা অনুসন্ধান করবে সোনার বাড়ি। এ দাদা দেখ, ওই মেয়েটা ওই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। তাহলে মনে হয় ওই ঘরটাই মেয়েটাদের বাড়ি। আমাদের কি ওই বাড়ির ভিতর যাওয়া ঠিক হবে, নাই ফিরে যাই? চল ভাই। না রে দাদা, এত দূর এসছি যখন ফিরে যাব না, চল। যা হয় হবে, বাড়ির ভিতরে ঢুকি। ওর বাবা মার সঙ্গে সাহস করে কথা বলতেই হবে। বহুদিন দিয়ে তোর বিয়ের অপেক্ষা করছি, চল আগে চল। দুই রাজপুত্র হেঁটে হেঁটে কুঁড়ে ঘরের ভিতরে গেল। ভিতরে আসতে পারি কি আমরা একটু? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। আমরা হচ্ছি এখানকার রাজ্যের দুই রাজকুমার। তোমাদের বাবা মাকে ডেকে দাও, তোমার বাবা মার সঙ্গে আমাদের একটু দরকার আছে। আমাদের বাবা মা এখানে থাকে না, আমরা দুজন থাকি, এতিম বলতে গেলেই চলে। আপনারা তো এই রাজ্যের রাজকুমার, তা আগে আপনারা বসুন, তারপরে বসে কথা বলুন। বলুন এবার কি দরকার আমাদের সঙ্গে আপনাদের। শোনো, তাহলে পরিষ্কার কথা পরিষ্কার করে বলাই ভালো। তুমি তো ফুল বিক্রি করছিলে আজকে। তোমাকে বাজারে দেখেই আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাদের রাজ্যের রানী বানাতে চাই। তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে রাজি? আপনি হলেন এই রাজ্যের রাজকুমার, আপনার সঙ্গে বিয়ে করতে এই রাজ্যের সব মেয়েই পাগল। কিন্তু আমার বোনকে ফেলে আমি আপনার ঘরে যাব কি করে বলুন তো। দিদি, তোর আমার জন্য জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। তুই রাজকুমারের সঙ্গে বিয়ে করে নে। একদম না করবি না, আমি যেভাবেই থাকি থাকবো। আচ্ছা, আমি একটা কথা বলবো। তোমার দিদি তো দাদার সঙ্গে বিয়ে করতে রাজি, তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে রাজি? তাহলে দুই বোন সারা জীবন রাজমহলে আরামে থাকবে। তোমাকে এক দেখায় আমারও খুব পছন্দ হয়েছে। তুমি কি বিয়ে করবে আমাকে? দিদির যখন কোনো আপত্তি নেই, তাহলে আমারও কোনো আপত্তি নেই আপনার সঙ্গে বিয়ে করতে। ঠিক আছে, দুই বোন যখন রাজি হয়ে গেছো, আমি ওদিকে রাজপুরোহিতকে খবর পাঠিয়ে দিচ্ছি। একদিন এসে তোমাদের কাছে বসে দিন ধান ঠিক করে যাবে, কেমন? বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর রাজপুত্রগুলো চলে গেলে ছোট বোন রূপা বড় বোনের কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, দিদি, বাবা একদিন বোঝা বলে এই বোনের মাঝখানে ফেলে দিয়ে গিয়েছিল। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না দুই বোন কিনা রাজরানী হতে যাচ্ছি। বলতো দিদি, এও কি সম্ভব? আমাদের ভাগ্যে কি এতই সুখ লেখা? তুই বোন পুরনো কথা ভেবে দুঃখ পাচ্ছিস, আর আমি তো ভাবছি যে আমার ছোট বোনটাকে আমি সারা জীবন চোখে চোখে রাখতে পারবো। এটাই ভেবে যে আমার সুখ লাগছে রে বোন। অভাগী দুই বোনের কপালে আজ এত। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।